এখানে যে বুথ মাত্র 9টা বুথ থাকার কথা, এবার সেন্ট্রালে ডাকসুতে 28টা ভোট এবং হল সংসদে 13টা, অর্থাৎ একজন ভোটারকে প্রায় 41টা ভোট দিতে হবে। 41টা ভোট দিতে মিনিমাম 8-10 মিনিট সময় লাগবে। আপনি যদি খেয়াল করে দেখেন যেই পরিমাণ ভোটার এবার উপস্থিত হওয়ার আমরা প্রত্যাশা করছি, সেই অনুযায়ী আমাদের ভোট কেন্দ্র যথেষ্ট নয়। সো এই নানা জায়গা থেকে এই সমস্ত বিষয় নিয়েই আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিনির্মাণ পরিষদের পক্ষ থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সহ সাধারণ সম্পাদক অর্থাৎ এইচএস পদপ্রার্থী আরমানুল হক। এখানে উপস্থিত আছেন সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী সীমা আক্তার। উপস্থিত আছেন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সাকিবুর রহমান রনি। উপস্থিত আছেন কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী আখিরুল ইসলাম এবং নুসরাত জাহান সাউদা। আমরা একটা রিটেন লেখা এখানে নিয়ে আসছি আপনাদের। প্রথমত আমরা একটু আপনাদের পড়ে শোনাই, এরপর আমাদের আরমান কথাবার্তা বলবেন। আচ্ছা, প্রথমেই এখানে আজকে যারা এখানে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন তাদের সবাইকে জোরে বলেন ভাই আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি মোহাম্মদ শাকিবুর রহমান পদার্থবিজ্ঞানে 19 সেশন এবং ডাক্তার নির্বাচনে আমি স্বাস্থ্য ও পরিবেশ ভাই সম্পাদক পদে করছি। এই পর্যায়ে আমি আপনাদের সামনে একটা লিখিত বক্তব্য উপস্থাপন করছি। সাংবাদিকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন শিক্ষার্থীদের কাছে বহুল আকাঙ্ক্ষিত বিষয়। ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা নিশ্চিত করা যেমন এত বিরক্ত হইলে তো ভাই এটা বুমের পিছে এটা একটু বুমের পিছে রাখেন। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু বিষয় শিক্ষার্থীদের মাঝে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডাকসু নির্বাচন 2025-এর জন্য মোট ভোট কেন্দ্রের সংখ্যা 8টি নির্ধারণ করা হয়েছে, যেখানে নারী ভোটারদের জন্য নারী হলের জন্য 4টি ভোট কেন্দ্র এবং ছেলেদের জন্য 4টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। আপনারা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারে ডাকসুর মোট ভোটারের সংখ্যা 40,000। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে একজন ভোটারকে 3 মিনিট করে সময় দেওয়া হবে, কিন্তু আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি একজন ভোটারের কেন্দ্র এবং হল মিলিয়ে মোট 1 মিনিট করে ভোট প্রদান করতে কমপক্ষে 5-6 মিনিট করে সময়ের প্রয়োজন হবে। সেক্ষেত্রে কেন্দ্রগুলোর সামনে দীর্ঘ লাইন তৈরি হবে, যেটা অনেককে ভোট দিতে না যাওয়ার জন্য অনাগ্রহী করে তুলতে পারে। আবার ভোট কেন্দ্র যত কম হবে ফলাফল প্রকাশেও তত বিলম্ব হবে, তত সময়ক্ষেপণ হওয়ার সুযোগ থাকে। আমরা বিনির্মাণ পরিষদ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, ভোটারদের নির্বিঘ্নে ও দ্রুত ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের সাথে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো হোক। এতে করে ভোটারের উপস্থিতি বাড়বে, পাশাপাশি নির্বাচনের ফল দ্রুত ঘোষণা করা গেলে প্রশাসনের স্বচ্ছতাও তৈরি হবে। এই অবস্থায় আমরা আসলে আমাদের যে কনসার্নগুলো আপনার সামনে জানিয়েছি। এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন সীমা আক্তার, যিনি আমাদের বিনির্মাণ পর্ষদ থেকে সমাজসেবা পদে নির্বাচন করেছেন। আমি সীমা আক্তার, আমি সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী। একটা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে একটা প্রার্থী তার অফলাইনে এবং অনলাইনে দুইটাই একটা সেফ স্পেস তৈরি করা উচিত, এবং সেই জায়গা থেকে অনলাইনে লাগাতার যেই বুলিং স্লাট শেমিংয়ের সম্মুখীন হচ্ছে এবং বেশিরভাগ মেয়েরা হচ্ছে এই স্লাট শেমিংয়ের সম্মুখীন হচ্ছে। মানে অনলাইনকে কীভাবে তাকে মানসিকভাবে অনলাইনের মাধ্যমে তার মানসিকভাবে ভেঙে দেওয়া যায় এবং তাকে প্রথমেই একটা প্রাথমিক এলিমিনেশনের পর্যায়ে ফেলে দেওয়া যায়, সেইটা প্রশাসন থেকে এখন পর্যন্ত তেমন মানে যুক্তিসঙ্গত কোনো স্টেপ দেখি নাই। একটা গ্রুপ আছে যেটা হচ্ছে মক তৈরি কারখানা শিক্ষার্থী সংসদ, সেটা নাম পরিবর্তন করা হয়েছে কিন্তু বন্ধ করা হয়নি। তো সেই জায়গা থেকেও হচ্ছে ওই গ্রুপে হচ্ছে ফ্লাড ট্রেনের সম্মুখীন হয়েছি, কিন্তু সেটা পরবর্তীতে মানে নির্বাচন চিফ রিটার্নিং অফিসারের কাছে আমরা অভিযোগপত্র দিয়েছি এবং তারা রিটার্নে আশ্বাস দিয়েছে এবং এ পর্যন্ত তারা কী স্টেপ নিয়েছে এ পর্যন্ত জানা বলেছে প্রসেসিংটা একটু লেন্দি হবে। আচ্ছা, ডাকসু নির্বাচন তো আর কিছুদিনই বাকি। দেখা গেল যে আমাকে যে স্লাট শেমিং করছে তার প্রার্থিতা তো এখন পর্যন্ত আছে, সে কীভাবে ওই প্রার্থিতার বহাল থাকে।
এইটাই। আর নারীদের জন্য অনলাইন অফলাইন পরিবেশটা সেফ রাখতে হবে এবং নারী শিক্ষার্থীরা যারা হচ্ছে অনাবাসিক আছে তারা এখন পর্যন্ত মানে মানে বুথ কীভাবে যাবে, তাদেরকে কিভাবে নির্বাচনমুখী করা যায়, কিভাবে ভোট দিতে উৎসাহ দেওয়া যায়, এখন পর্যন্ত প্রশাসন থেকে অত ভালো প্রচারণার ব্যাপারটাও আসতেছে না। অনাবাসিকদের যেন ভোট কেন্দ্রে আনা যায় সেই ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে প্রশাসনের এবং নির্বাচন কমিশনের। ধন্যবাদ। সীমা আক্তার যে উনি ওনার যে ঘটনাটি রেজ করেছেন, এটা আসলে আমাদের বেশিরভাগ নারী শিক্ষার্থীদের সাথে এটা খুবই কমন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন যে ফেসবুকে সাইবার স্পেসে নানা রকম বুলি করা, নারী প্রার্থীদের আসলে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে। পাশাপাশি এটা আমরা যৌন হেনস্থাও বলতে পারি। আপনারা যদি ঘটনাগুলো খেয়াল করেন দেখবেন যে এটা শাস্তিযোগ্য অপরাধের মধ্যে পড়ে। তো সেই জায়গায় আমরা আমাদের নির্বাচন কমিশনের বিভিন্ন অফিসারের সাথে কথা বলেছি। তারা আমাদের বেশ 3-4 দিন আগে একটা নোটিশ তারা দিয়েছে, যেটা হয়তো আপনারা দেখেছেন। সেখানে তারা বলেছে যে এই গ্রুপগুলোকে তারা ডিসেবল করে এদের ব্যবস্থা করবেন, সেটার জন্য তারা সরকারি উপযোগী দপ্তরে তারা যোগাযোগ করেছেন। কিন্তু এখন পর্যন্ত ওই ঘটনা কোনো আপডেট এখনো হয় নাই। ওই গ্রুপগুলোর নিজেদের নাম বদলে তার কাজ সে চালিয়ে যাচ্ছে। মানে যতগুলো নারী প্রার্থী, পাশাপাশি পুরুষ প্রার্থীও, মানে তারা যাদেরই টার্গেট করছে তাদেরই হচ্ছে নানাভাবে একটা মবের মধ্যে ফেলে দিচ্ছে, নানাভাবে তারা পুরনো বিতর্ক, পাশাপাশি নানা রকম কৃত্রিম বিতর্ক তারা তৈরি করে প্রত্যেক প্রার্থীদের সম্মানহানির একটা চেষ্টা করছেন। আমরা এই ঘটনাগুলো তীব্র নিন্দা জানাই এবং আমাদের নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ থাকবে আমাদের বিনিময় পর্ষদের পক্ষ থেকে যে এই ঘটনাগুলোর অতি দ্রুত একটা সমাধান আপনারা করুন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড করার জন্য আসলে আপনাদের সবচেয়ে বেশি আগে আসতে হবে। যদি না আসেন সেক্ষেত্রে নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে আমরা মনে করছি না। এই অবস্থায় আমি কথা বলতে অনুরোধ করব নুসরাত জাহান সাউদা এবারে ডাকসু নির্বাচনের যিনি সদস্য পদে নির্বাচন করছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান সাউদা, আমি কেন্দ্রীয় সদস্য পদে নির্বাচন করছি। আমার একটা কনসার্নের জায়গা, আমাদের কনসার্নের জায়গা যেটা হচ্ছে যে আমার কনসার্নের জায়গা হচ্ছে যে আমরা হচ্ছে যে সঠিকভাবে প্রচারণা চালাতে পারছি না, কারণ কিছু সীমাবদ্ধতা আছে। মেয়েদের হল বেসিক্যালি 5টা, বাকি সবগুলো হল হচ্ছে ছেলেদের হল। আমরা মেয়ে প্রার্থীদের জন্য ছেলেদের হলে পৌঁছানো খুবই একটা ডিফিকাল্ট কাজ। আমরা হচ্ছে যে ছেলেদের কাছে রিচ করতে পারতেছি না, আমাদের প্রার্থীদের চাইতে পারতেছি না, কারণ হচ্ছে যে আমাদের হলের মধ্যে একটা সীমাবদ্ধতা ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে আমরা ছেলেদের হলে এটা হচ্ছে ছেলেদের কাছে রিচ করতে পারতেছি না। সো আমার মনে হয় যেমন ছেলে প্রার্থী যারা আছে তাদের জন্য এই জিনিসটা ইজি, কারণ হচ্ছে ওরা 5টা মেয়েদের হল বাদ দিলে ওদের কিন্তু 17টা হলের মতো থেকে যায়। ওরা ওখানে প্রচারণা অবাধে চালাচ্ছে, দিনে রাতে যে কোনো সময় ওদেরকে দেখা যাচ্ছে যে প্রচারণা করছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা সীমাবদ্ধতা। আমি চাই প্রশাসন এটা সুষ্ঠু একটা সিস্টেম দিক আমাদেরকে, আমরা যাতে হচ্ছে আমাদের প্রচারণা সঠিকভাবে চালাতে পারি। ধন্যবাদ। এই পর্যায়ে আমি কথা বলতে অনুরোধ করব আমাদের বিনিময় পর্ষদ থেকে এজিএস পদপ্রার্থী আমানুল হককে। ধন্যবাদ আপনারা যারা উপস্থিত হয়েছেন। দেখেন আমরা আজকে কোন কনসার্ন থেকে দাঁড়িয়েছি, কোন কনসার্ন থেকে আপনাদের সামনে এসেছি। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন 2025 সালে 40,000 এইবার প্রার্থী আছে, 40,000 ভোটার আছেন। তো সেই জায়গা থেকে আমাদের ভোট কেন্দ্র কয়টা? ভোট কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি 8টা ভোট কেন্দ্রে আপনি 40,000 শিক্ষার্থীদের কিভাবে ভোট নেবেন? আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একজন ভোটার ভোট দিতে যাই, আমি কেন্দ্র এবং হল সংসদে ভোট দিব, তাহলে কয়জনকে আমাকে বাছাই করতে হবে? আমাকে 41 জনকে বাছাই করতে হবে। যেখানে 1800 প্রার্থীর মধ্যে আমি 41 জনকে বাছাই করব, সেটা কোনোভাবে 7 থেকে 8 মিনিটের কম সময়ের মধ্যে আমি পারবো না। তাহলে সেই থেকে আমরা দেখতে পাই 1 ঘন্টায় একটা লাইনে একটা বুথে ভোট দিতে পারবে কয়জন? 8 জন। তাহলে কিভাবে আপনি 40,000 শিক্ষার্থীকে ভোট প্রদান করতে দিতে পারবেন? সেটা একটা বড় প্রশ্নের বিষয়। এখানে দেখা যায় যাদের সাংগঠনিক ক্ষমতা আছে, রাজনৈতিক যেসব সংগঠন আছে, সবচেয়ে বেশি ফল ভোগ করবে তারাই। তো সেই জায়গা থেকে আমরা যারা অনাবাসিক শিক্ষার্থী আছি তাদের প্রতি আমরা কনসার্ন রাখতেছি,
তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন ভোট দিতে আসবে তখন কিন্তু তারা বাধাগ্রস্ত হবে, কারণ তারা আস্তে আস্তে 10টা বেজে যাবে, 11টা বেজে যাবে। ততক্ষণে যারা রাজনৈতিক সংগঠন করেন এবং হলে অবস্থান করেন তারা কিন্তু এর আগেই লাইনগুলো ফিল আপ করে ফেলবেন এবং দেখা যাবে গরমের দিনে অনেকেই উৎসাহিত হবেন না। আমি যদি ইলেকশন কমিশনার হই তাহলে আমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ভোটার তার পছন্দ মতো প্রার্থীকে যেন ভোট দিতে পারে। তো সেই জায়গা থেকে এই পরিবেশটা এই প্রশাসন তৈরি করতে পারতেছে না। ফলে আমরা আপনাদের সামনে আহ্বান জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি পুনর্বার যেন বিবেচনা করে ভোট কেন্দ্র কিভাবে বাড়ানো যায় সেটা যেন চিন্তা করে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কথা। লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ইলেকশন আপনি কিভাবে এতগুলি স্টুডেন্টকে কিভাবে ভোট দিতে ব্যবস্থা করতে পারবেন, কিভাবে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আপনি পরিচালনা করবেন, সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। এখন আপনি যখন ট্রান্সপোর্টেশন সংকট রেখে দিবেন তখন কিন্তু পলিটিক্যাল সংগঠনগুলো এই সুযোগটা নেবে। লেদার ইঞ্জিনিয়ারিং থেকে আইবিএ হোস্টেল থেকে যখন একজন শিক্ষার্থী ভোট দিতে আসবে তখন যে পলিটিক্যাল সংগঠন তাদের এই আসা যাওয়ার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবে, অটোমেটিক্যালি তাদেরকে ভোট দিবে। আমরা একটা প্রভাবিত হওয়ার ভোটারদেরকে প্রভাবিত করার এক ধরনের সুযোগ রেখে দিচ্ছি প্রশাসনিক তত্ত্বাবধানে। তো সেই জায়গা থেকে এই কনসার্নের জায়গা থেকে যায় নির্বাচন কমিশন ট্রান্সপোর্টেশন সিস্টেম কি হবে 40,000 শিক্ষার্থী এখনো পর্যন্ত স্পষ্ট করে নাই কয়টা আসলে বুথ। 8টা ভোট কেন্দ্রের কথা আমরা জানতে পারতেছি, কিন্তু কয়টা আসলে এক একটা ভোট কেন্দ্রে কয়টা বুথ হবে সেটা আমরা এখনো জানি না। এই ক্যালকুলেশন গুলো অবশ্যই নির্বাচন কমিশন অতি সত্বর আমাদেরকে পরিষ্কার করবেন, কারণ আমরা যারা প্রার্থী আছি, আমরা যারা বিভিন্ন প্যানেলে আছি, আমরা আসলে এইসব বিষয় নিয়ে কনসার্ন কারণ আমাদের যারা পছন্দ করেন, আমাদেরকে যারা ভোট দিবেন, বিভিন্ন প্যানেলে যারা ভোট দিবেন তারা সঠিক সময়ে আসতে পারবেন কিনা। তো এখানে আমাদের সীমা একটা কথা বললেন। দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে 2019 সালে আমরা আলাপ করতাম। লেভেল প্লেইং ফিল্ড কি ছিল? ছাত্রদল ক্যাম্পাসে ঢুকতে পারা বা না পারা নিয়ে আমরা আলাপ করতাম, কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে পেজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। তো সেই জায়গা থেকে এগুলো যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছেন বলে আপনি দাবি করতে পারেন না। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ একের জন্ম 2022 সালে, অর্থাৎ ছাত্রলীগের আমলে, এবং ছাত্রলীগের নেতৃত্ব দ্বারা ওই গ্রুপটা পরিচালিত হতো এবং ছাত্রলীগের এই যে রেজিম ঢাকা বিশ্ববিদ্যালয় দখলদারিত্বের পক্ষে যে গ্রুপ কাজ করেছে সেই গ্রুপ এখনো আছে এবং যারা এই গ্রুপটা বানিয়েছে তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের বিবি প্রার্থীও। তো সেই জায়গা থেকে এটা অবশ্যই নির্বাচন কমিশনকে দেখা দরকার এবং ক্রিমিনাল অফেন্সকারী কিভাবে এখনো পর্যন্ত প্রার্থিতা রাখতে পারে সেটাও নির্বাচন কমিশনকে দেখা দরকার। এর বাইরে হচ্ছে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, স্লাট শেমিং করা হচ্ছে। কারণ আমার পাশে সীমা আক্তার আছে, সে স্লাট শেমিং অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে প্রশাসনকে অভিযোগ দিয়েছি, আমরা চিফ রিটার্নিং অফিসার বরাবর আমরা অভিযোগ দিয়েছি, কিন্তু তারা আমাদের কথা দিয়েছে তাই তাদের সাইবার সেলে এটা সমাধান করা হবে, দ্রুত সমাধান করা হবে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো তদন্তের রিপোর্ট দেয় নাই, এখনো পর্যন্ত সমাধান করা হয় নাই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি নির্বাচন আয়োজন করতে অফলাইনে এবং অনলাইনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারেন তাহলে আপনি নির্বাচন সুষ্ঠু হবে সেটা আপনি প্রমাণ করতে পারবেন না। এটা একটা বিষয়। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর ধরে যারা ক্রিমিনাল অফেন্সের সাথে যুক্ত ছিল, যারা আমাদের বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে আমাদের হামলা করেছে, তাদেরকে প্রশাসনিকভাবে বিচারের আওতায় আনা হয় নাই, তাদের উপর মামলা দেওয়া হয় নাই। শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটা কমিটি আমরা গঠন করতে দেখেছি, 128 জনের লিস্ট, সাময়িকভাবে বহিষ্কারের লিস্ট। 128 জনের লিস্টে এমন মানুষের নাম আছে যারা হামলায় জড়িত ছিল না, এমন মানুষের নাম নাই যারা হামলায় জড়িত ছিল। তো সেই জায়গা থেকে এই বিতর্কিত লিস্ট তারা তৈরি করতে গিয়ে তারা থামিয়ে দিয়েছে, তারা নিজেরাই থামিয়ে দিয়েছে, কারণ দেখা যাচ্ছে এটা খুবই বিতর্কিত লিস্ট। তো সেই জায়গা থেকে এসব ব্যক্তিদেরকে যারা ক্রিমিনাল অফেন্সে যুক্ত ছিল তাদেরকে প্রার্থিতা দিয়ে, ভোটাধিকার দিয়ে তাদেরকে হলে রেখে আপনি কিভাবে দাবি করতে পারেন একটা সুষ্ঠু নির্বাচন দিবেন? সেটা প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন।
এইসব বিষয় পরিষ্কার করা দরকার। এর বাইরে সেনাবাহিনী নিয়ে একটা প্রশ্ন, সেনাবাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইবার ডাকসু নির্বাচন নিরাপত্তার দায়িত্ব তাদের দেওয়া হবে বলে আমরা শুনতে পাচ্ছি, এবং সিনেটে অনেকে তালি দিয়েছেন, অনেকে সমর্থন জানিয়েছেন। আমরা জানি না এই প্রশ্নটা কিভাবে আসলো, সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে নিরাপত্তা দেওয়ার প্রশ্নটাই কিভাবে আসে, আমরা সেটা দেখে আমরা অবাক হচ্ছি। 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তাদেরকে লাঠি দিয়ে তাড়ানো হয়েছিল। আমরা 2024 সালের গণ অভ্যুত্থানে এই খাকি পোশাকধারীদেরকে 16 জুলাই 17 জুলাই আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম। এই খাকি পোশাক যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে নিরাপত্তা দিয়ে নাম করে ঢুকবে, তখন আমরা কিভাবে নিব? আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে তারা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখভাল করবেন না, তদারকি করবেন না। তাইলে প্রশ্নটা কিভাবে আসে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতেছে সেনাবাহিনী এখানে দায়িত্ব পালন করবে, আবার তারা বলতেছে তারা দায়িত্ব পালন করবে না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাথে আগে যোগাযোগ না করে মধ্য দিয়ে আমাদের যে মান ক্ষুণ্ণ করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মান ক্ষুণ্ণ করলো, এটার একটা ব্যাখ্যা দিতে হবে প্রশাসনকে। অবশ্যই নির্বাচন কমিশন যেহেতু দায়িত্বে আছে বলে নির্বাচন কমিশনকে প্রশ্নটার জবাব দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে আমরা 2007 সালে লাঠি দিয়ে পিটিয়েছিলাম, বের করেছিলাম, তাদেরকে কিভাবে ক্যাম্পাসে আনার নাম করে। আরেকটা বিষয় হচ্ছে 73 অধ্যাদেশ। 73 অধ্যাদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিবে প্রক্টোরিয়াল বডি। প্রক্টোরিয়াল বডি যথেষ্ট বড়, আমাদের যদি দরকার পড়ে আরো 1000 জন নেন, কিন্তু আপনি কেন কোনো ইনস্টিটিউশনকে আনবেন যে ইনস্টিটিউশনের দায়িত্ব আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা, তাদেরকে থেকে আনার কথাই নাই। 73 অধ্যাদেশ অনুযায়ী তো আপনি আইন লঙ্ঘন করতেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালে নির্বাচনে যখন পুলিশকে আনা হচ্ছিল, তখন আমরা এটার প্রতিবাদ করেছিলাম। 2019 সালে যখন নির্বাচন রিগড হয়েছিল, ইঞ্জিনিয়ারিং হয়েছিল, তখন আমরা তখনকার তৎকালীন চিফ রিটার্নিং অফিসারকে আমরা থুতু দিয়েছিলাম। তো সেই পরিস্থিতি হয়তো এখনো আসতে পারে, কারণ এই পরিস্থিতি এখনো পর্যন্ত জারি রেখেছে প্রশাসন। কারণ যারা যারা গণহত্যার সাথে যুক্ত তারা এখনো পর্যন্ত হলে অবস্থান করতেছে, তাদেরকে প্রার্থিতা দেওয়া হয়েছে। বিশেষ করে জুলিয়াস সিজারের কথা বলতেই হয়। জুলিয়াস সিজারের সরাসরি হামলায় শিকার হওয়া আমরা এখানে অনেকেই আছি। তাইলে সেই জায়গা থেকে এইসব ব্যক্তিদেরকে, ক্রিমিনাল অফেন্সকারীদেরকে কোনোভাবে কোনো বিচারের আওতায় না এনে কিভাবে একটা ইলেকশন করতেছেন এবং তাদেরকে কিভাবে প্রার্থী দিচ্ছেন, এটা প্রশাসনের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া দরকার। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি প্রক্টোরিয়াল বডিতে অনেক পুরুষ আছেন, কিন্তু এখানে কোনো নারী আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 50%-এরও অধিক শিক্ষার্থী নারী। তো সেই জায়গা থেকে প্রক্টোরিয়াল বডিতে নারী না থাকাটা, নারী শিক্ষার্থীদের জন্য নারী স্টাফ না রাখাটা, এটা নারী শিক্ষার্থীদের জন্য এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এর বাইরে দ্রুত সময়ে ফলাফল দেয়া, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যখন আপনি 8টা ভোট কেন্দ্রের মাধ্যমে সমাধান করতে চাইবেন, তখন কিন্তু আপনি যথাযথ সময়ে আপনি ফলাফল প্রকাশ করতে পারবেন না। 3 দিন আগে বিপি জিএস এর মিটিং এ মত বিনিময় সভা, যদিও এটাকে মত বিনিময় সভা বলা যায় না, কারণ মত বিনিময় সভাতে দ্বিপাক্ষিক আলোচনা হয়, কিন্তু নির্বাচন কমিশন যে মত বিনিময় সভা করেছে ওখানে আমাদের পক্ষ থেকে আমাদেরকে কোনো আলাপ করতে দেয় নাই। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাই দ্রুততম সময়ে তারা ফলাফল প্রকাশ করতে পারবে না, তারা আগে থেকে বলে দিচ্ছে। অর্থাৎ ডাকসু নির্বাচনের ফলাফল এইবার একটু দেরি হবে, প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে বলা হয়েছে। আমরা জাতীয় নির্বাচনে কি দেখতে পাই? আমরা দেখতে পাই দ্রুত সময়ে ফলাফল না দিয়ে তারা কি ইঞ্জিনিয়ারিং করে, কাকে কত ভোট দেখাবে। 2019 সালের নির্বাচনেও কাকে কত ভোট দেখাবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসেছিল, স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষ থেকে এসেছিল। তো সেই জায়গা থেকে আপনারা দ্রুত সময়ে ফলাফল না দিয়ে যদি দেরি করেন, তাহলে কিন্তু ভোট রিগিং হওয়ার এবং ইঞ্জিনিয়ার হওয়ার, ফেব্রিকেটেড হওয়ার এক ধরনের সুযোগ থেকে যায়। আমরা এই প্রশাসনকে বিশ্বাস করি, আমরা ইলেকশনে যাচ্ছি, আমরা আশা করি প্রতি বছর একাডেমিক ক্যালেন্ডারে ইলেকশনে যাব আমরা, কিন্তু প্রশাসনকে কথা দেওয়া দরকার, প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা দরকার, যেন আমরা প্রত্যেকে আত্মবিশ্বাস নিয়ে প্রার্থিতা যে ঘোষণা করেছি আমরা যেন লড়াই করতে পারি, আমরা যেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এটা নিয়ে প্রশাসনকে স্পষ্ট করা দরকার। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। তারপরেই আবার হচ্ছে প্রশাসন হচ্ছে নিয়ম বিধি দিল যে হচ্ছে ব্যানারগুলো লাগানো যাবে, এবং সেই ডিজাবিনারি বিষয়ে আপনাদের দেখেন, প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিভিসি ব্যানার লাগানো নিয়ম নাই, এটা এবারের আচরণবিধিতে এটা লঙ্ঘন করে রাখা হয়েছে। অর্থাৎ আগে থেকেই নিয়মটা প্রকাশ করা হয়েছে, কেউ পিভিসি ব্যানার লাগানো যাবে না, কেউ লাগাতে পারবে না, সেটা আগে থেকে ক্লিয়ার করা ছিল। এর বাইরে অনেকে লাগিয়েছেন, আমরাও লাগিয়েছি, আমরা না বুঝে লাগিয়েছি।
তো সেই জায়গা থেকে আমরা এটা প্রশাসন যখন স্পষ্ট করেছে তখন আমরা উঠিয়ে ফেললাম। পার্টিকুলারলি চারুকলায় যে ঘটনাটা ঘটেছে সেটার আমরা নিন্দা জানাই। চারুকলায় যে ঘটনাটা ঘটেছে যারা করেছে অবশ্যই সেটা প্রশাসন তাদেরকে বিচারের আওতায় আনবে। এটা যারা করেছে তাদের প্রতি আমরাও তীব্র নিন্দা জানাচ্ছি। এটা যেন কারোর সাথে না ঘটে। এবং পিভিসি ব্যানার এটা আগে থেকে নিষিদ্ধ ছিল, কিন্তু আমাদের মধ্যে যেহেতু 2019 সালের নির্বাচনের পরে দীর্ঘ সময় পরে নির্বাচন হচ্ছে আমরা বুঝতে পারি নাই, এবং 2019 সালের নির্বাচনে পিভিসি ব্যানার লাগানো যেত, আমি নিজেও একজন প্রার্থী ছিলাম, আমি নিজেও লাগিয়েছিলাম, কিন্তু এইবার এটা নিষিদ্ধ করা হয়েছে ফলে আমরা বুঝতে পারি নাই। এবং যে সংগঠন চারুকলায় লাগিয়েছে তারাও বুঝতে পারে নাই, কিন্তু যারা তাদের ছবি বিকৃত করেছে তারা অবশ্যই অপরাধ করেছে, এবং যারা অপরাধী তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বিচারের আওতায় আনতে হবে। ঠিক আছে, সবাইকে